ছাত্রছাত্রী আমার শুভেচ্ছা নিও। আজকে তোমাদের অনলাইন যে ক্লাস চলছে কৃষি শিক্ষার তার তৃতীয় ক্লাস। আগের দুইটি ক্লাস তোমরা নিশ্চয়ই দেখেছো। তোমাদের সামনে দাঁড়িয়ে ক্লাস নেওয়ার যে আনন্দ, তোমাদের চেহারা দেখলেও কিন্তু আমরা যে পড়ানোর উৎসাহ উদ্দীপনা পাই, অনলাইন ক্লাসে সেটা পাওয়া কঠিন। তবুও আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যে তোমরা যাতে সহযোগিতাটুকু পাও, পড়াশোনা থেকে বিচ্ছিন্ন না হয়ে যাও, সেখান থেকে অনলাইন ক্লাস নেওয়া। আশা করি আগের ক্লাস দুটি তোমরা দেখেছো। আজকে যে তৃতীয় ক্লাস সেটাও আমাদের প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি, দ্বিতীয় পরিচ্ছেদ বাংলাদেশের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎসসমূহ, সেটারই আজকে হচ্ছে আমাদের শেষ ক্লাস এবং এই প্রথম অধ্যায়ের শেষ ক্লাস হবে। এখান থেকে এই পুরো অধ্যায় থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা যদি কোনো কিছু জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ক্লাসে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমাদের সরাসরি ইন্টারাকশনের সুযোগ নেই। ক্লাসে হয়তো সরাসরি তোমাকে আমি একটু কিছু বুঝিয়ে দিতে পারছি না, কিন্তু তোমরা লিখে যদি আমাদেরকে প্রশ্নটা জানাও, আমরা কিন্তু তোমাদেরকে উত্তর করতে পারবো। আমরা তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তোমাদেরকে সহযোগিতা করতে পারবো। তো এখন আমি মূল ক্লাসের আলোচনায় যাচ্ছি। গত ক্লাসে তোমাদেরকে কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির যে উৎস, সেটার যে 8টা উৎস সম্পর্কে আলোচনা করেছিলাম। এই 8টা উৎসর মধ্যে তোমাদেরকে বলেছিলাম 4 নম্বর যে উৎসটা আছে, বাংলাদেশের উচ্চশিক্ষা মানে কৃষির উচ্চশিক্ষা ও গবেষণা যে প্রতিষ্ঠান আছে, সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের তথ্য ও সেবা প্রাপ্তি কৃষির ক্ষেত্রে একটা বলা যায় যে একটা উৎস। তো সেই উৎসগুলো থেকে আমাদের যে প্রশ্নগুলো আসে, সেটার আলোকে আমি বাংলাদেশের উচ্চশিক্ষায় কৃষির যে ক্ষেত্র, আমি গত ক্লাসেও বলেছি, আরেকবার তোমাদের স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে কৃষি প্রশিক্ষণ কিছু কেন্দ্র আছে, এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে কৃষি শিক্ষা দেওয়া হয়। সেখান থেকে মূলত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা কোর্স করে। বিভিন্ন কৃষির কলেজ আছে, সেখান থেকেও ছাত্রছাত্রীরা ডিপ্লোমা কোর্স করে। পলিটেকনিকগুলোতেও কারিগরি যে শিক্ষা বোর্ড, তার আরও কিছু প্রতিষ্ঠান আছে যেখানে ছাত্রছাত্রীরা কৃষি শিক্ষা গ্রহণ করে। এছাড়া রয়েছে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে এ পর্যন্ত প্রায় 9টি কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয় রয়েছে। তো সেই বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের দেশে কৃষি উচ্চশিক্ষা যেটা, সেই কার্যক্রম পরিচালনা করা হয়। এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এছাড়া আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। এই জায়গার মধ্যে আমাদের বইয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম কৃষি বিশ্ববিদ্যালয়। এটি সবচেয়ে সর্ববৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমেই আসলে বাংলাদেশের একটি বড় অংশের ছাত্রছাত্রীরা কৃষি শিক্ষা লাভ করে, উচ্চতর কৃষি ডিগ্রি লাভ করে তারা কিন্তু কৃষি গবেষণায় নানানভাবে ভূমিকা রাখছে। বলা যায় যে আমাদের দেশের যে খাদ্য সমস্যা সমাধান, সেটার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। তো এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের বিভিন্ন সময় আমরা দেখেছি এইচএসসি পরীক্ষায় প্রশ্ন এসেছে। যেমন একটা পরীক্ষায় প্রশ্ন এসেছে যে ময়মনসিংহ শহর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত একটি কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে কৃষি সম্পর্কিত বিভিন্ন উচ্চতর ডিগ্রি দেওয়া হয়। পরবর্তীতে উদ্দীপকের যে জ্ঞানমূলক অনুধাবনটা ভিন্ন হলেও তারপরে যে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন এসেছে, সেখানে বলা হয়েছে উদ্দীপকে যে বিশ্ববিদ্যালয়টির কথা বলা হয়েছে তার কার্যক্রম বর্ণনা করো। আরেকটিতে বলা হয়েছে কৃষি শিক্ষা বিকাশে এই বিশ্ববিদ্যালয়টির কি ভূমিকা, সেটা তুলে ধরো। তো সেই জায়গা থেকে সেই বিশ্ববিদ্যালয়টি যেটা ময়মনসিংহ শহর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থান করে বলা হয়েছে, সেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তার কথাই বলা হয়েছে। আমি তোমাদেরকে সেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম দুইটি সম্পর্কে বলার চেষ্টা করছি। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা ময়মনসিংহ শহর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত, ময়মনসিংহ জেলার এবং অত্র অঞ্চলের মানুষের একটি বলা যায় যে খুবই অহংকারের জিনিস হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এটি দেশের শুধুমাত্র বৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয় না, বলা যায় যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি বৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এই কৃষি বিশ্ববিদ্যালয়ে যে কার্যক্রমগুলো পরিচালিত হয়, সেগুলো মূলত 5টি কার্যক্রম। আমি এখানে লিখে দেখানোর চেষ্টা করেছি। এই 5টি কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষা, গবেষণা, সম্প্রসারণ, প্রশিক্ষণ এবং অন্যান্য কিছু কার্যক্রম।
তো প্রথম যে কার্যক্রম সেটা হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় সেহেতু অবশ্যই এখানে প্রধান কাজটা হবে পড়াশোনা, শিক্ষা। সেই শিক্ষার জন্য যে উচ্চতর ডিগ্রি এবং উচ্চতর জ্ঞান সেটা অর্জনের জন্য কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি উচ্চতর জ্ঞান বিতরণের জন্য কৃষি বিশ্ববিদ্যালয় কাজ করছে। এখানে মূলত বিজ্ঞান শাখার ছাত্ররা ভর্তি হয় এবং বিজ্ঞান শাখার ছাত্ররা এইচএসসি পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার শেষে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তারা এখান থেকে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারে। স্নাতক আমরা প্রচলিতভাবে বলে থাকি অনার্স, স্নাতকোত্তর যে ডিগ্রি সেটাকে বলি মাস্টার্স এবং পিএইচডিকে পিএইচডি হিসেবে আমরা পরিচিত। এই স্নাতক যে ডিগ্রি সেটা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ছাত্রছাত্রীদেরকে 6টা ফ্যাকাল্টি অর্থ অনুষদ, 6টা অনুষদের মাধ্যমে এই কৃষির যে সাধারণ স্নাতকের জন্য প্রয়োজনীয় শিক্ষা সেটা দেওয়া হয়। এই 6টা ফ্যাকাল্টির নাম আমি তোমাদেরকে বলছি। এটা নিয়েও কখনো প্রশ্ন হতে পারে যে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যে ফ্যাকাল্টিগুলো তাদের নাম উল্লেখ করো বা তাদের সম্পর্কে বলো, সেখান থেকে কি ডিগ্রি পাওয়া যায় সেটা বলো, এ ধরনের প্রশ্নও আসতে পারে। তো কৃষি বিশ্ববিদ্যালয়ের 6টা ফ্যাকাল্টির হচ্ছে, প্রথমটা কৃষি বিশ্ববিদ্যালয়, তার প্রথম ফ্যাকাল্টি হচ্ছে কৃষি অনুষদ। ফ্যাকাল্টি শব্দের বাংলা অর্থ অনুষদ। প্রথমটি কৃষি অনুষদ, দ্বিতীয় আছে হচ্ছে পশু চিকিৎসা অনুষদ, অর্থাৎ এখান থেকে পশুদের চিকিৎসার যে ব্যাপার সেটা এখান থেকে পরিচালনা করা হয়, ইংলিশে এটাকে বলে ভেটেরিনারি অনুষদ। এরপরে 3 নম্বরে আছে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ, অর্থাৎ এখান থেকে কারিগরি ইঞ্জিনিয়ারিং, প্রকৌশল ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, কারিগরি যে শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা সেটা এখান থেকে প্রয়োগ করা হয়। তোমরা যে দেখো মাঠে ট্রাক্টর চলছে, শ্যালো মেশিন বানিয়ে দেওয়া হচ্ছে, অথবা ধান মাড়াই করার জন্য যে বিভিন্ন যন্ত্র, অর্থাৎ কৃষি সম্পর্কিত যে যন্ত্রপাতি আছে তার শিক্ষাটা, সেটা কিভাবে তৈরি করা যায়, সেটা কিভাবে পরিচালনা করা যায়, সেটা কোন কাজে লাগানো যায়, এই কাজটা করে থাকে এই 3 নম্বর যে অনুষদ বললাম কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ। এই অনুষদের একটা বিশেষত্ব হচ্ছে এখান থেকে 2টি ডিগ্রি প্রদান করা হয়। সমস্ত অনুষদ থেকে একটি ডিগ্রি প্রদান করা হয়, যেমন কৃষি অনুষদ থেকে বিএসসি ইন এগ্রিকালচার অনার্স ডিগ্রি প্রদান করা হয়, আর ডিবিএম থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন এই ডিগ্রি ডক্টর হিসেবে তাদেরকে ডিগ্রি প্রদান করা হয় বিএসসি ইন ভেটেরিনারি। আর কৃষি প্রকৌশলে 2টি ডিগ্রি দেওয়া হয়, একটি হচ্ছে এগ্রি ইঞ্জিনিয়ারিং আর একটা ফুড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন এগ্রি ইঞ্জিনিয়ারিং আর একটি বিএসসি ইন ফুড ইঞ্জিনিয়ারিং। এরপরে 4 নম্বরে আছে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ। এই অনুষদের কাজ হচ্ছে কৃষির যে গ্রামীণ কাজগুলো আছে, কুটির শিল্প আছে, কৃষির যে সামাজিক ভূমিকা আছে, কৃষির গ্রামীণ সমাজের কৃষিতে যে অবদান আছে এবং কিভাবে তারা ভূমিকা রাখছে, কি করে সেটাকে আরো উন্নত করা যায়, অর্থনীতিতে কৃষির ভূমিকা কি, এই বিষয়গুলোর উপরে স্নাতক পড়াশোনা করানো হয় এবং স্নাতক ডিগ্রি প্রদান করা হয় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ থেকে। তাহলে আমরা 4টা অনুষদের কথা বললাম, কৃষি অনুষদ, পশু চিকিৎসা অনুষদ, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ। 5 নম্বরে আছে অ্যানিম্যাল হাজবেন্ডারি, অর্থাৎ পশু যে সম্পদ সেটার যে রক্ষণাবেক্ষণ করা হয় সেটার জন্য একটি অনুষদ আছে, সেটাকে অ্যানিম্যাল হাজবেন্ডারি বা পশু রক্ষণাবেক্ষণ অনুষদ, পশুপালন অনুষদ নামে সেটি পরিচিত। এখান থেকে পশুপালন অর্থাৎ পশুর কিভাবে খাবার দিতে হবে, পশুকে কিভাবে কোথায় রাখতে হবে, কি যত্নের মাধ্যমে এই পশুর সাথে পাখিও, পশুপালন পশু পাখি পালন, এর উৎপাদন কিভাবে বাড়ানো যায়, এই কাজগুলো যে অনুষদ করে থাকে সেটা পশুপালন অনুষদ। এবং 6 নম্বর যে অনুষদ সেটাকে বলে মৎস্য বিজ্ঞান অনুষদ। তোমাদেরকে মৎস্য শব্দটা আগেই বলেছি, ইংরেজিতে এই অনুষদটার নাম কিন্তু ফিশারিজ, ফিশ না, ফিশ অর্থ মৎস্য আর ফিশারিজ শব্দের অর্থ হচ্ছে মৎস্য। তো এটাকে ফিশারিজ ফ্যাকাল্টি বলে, যার বাংলা হচ্ছে মৎস্য বিজ্ঞান অনুষদ। এই 6টি অনুষদ থেকে ছাত্রছাত্রীরা স্নাতক ডিগ্রি লাভ করে। আর স্নাতকোত্তর ডিগ্রির জন্য তাদেরকে, এগুলো কিন্তু আমি সবই বলছি শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা যে কার্যক্রম সেখানে 6টি অনুষদের নাম বললাম, সেই 6টি অনুষদ থেকে দেওয়া হয় হচ্ছে স্নাতক ডিগ্রি। এই 6টা অনুষদের মাধ্যমে আবার এই 6টা অনুষদের মধ্যে আবার রয়েছে বিভিন্ন বিভাগ। এই বিভাগগুলো মাধ্যমে, যেমন আমরা যদি বলি কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ, তার 4টি বিভাগ রয়েছে। আবার যদি আমরা অন্য কৃষি যে অনুষদ সেটার কথা বলি, তার
প্রায় 14-15টি বিভাগ রয়েছে। এরকম প্রত্যেকের যে বিভাগগুলো রয়েছে, কৃষি অনুষদের বিভাগের নাম আছে কৃষি তত্ত্ব, উদ্যান তত্ত্ব, মাটি যে মৃত্তিকা বিজ্ঞান। তো এইরকম অনুষদগুলোর মাধ্যমে দেওয়া হয় স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রি। এরপরে যেটা আছে সেটা পিএইচডি। পিএইচডি ওই বিভাগগুলোর মাধ্যমেই দেওয়া হয়, তবে এগুলো মাস্টার্স শেষ করার পরে চাকরিতে যাওয়া বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে যারা এখানে করতে আসে, এটা একদম উচ্চতর মূলত গবেষণামূলক কাজ। এই ডিগ্রিটা যারা গবেষণায় অংশগ্রহণ করতে চায় তারা এই ডিগ্রিটা অর্জন করে, পিএইচডি যে ডিগ্রি সেটা। এই হচ্ছে শিক্ষা কার্যক্রম। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষার সাথে অন্য সমস্ত, এই যে তোমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছ বা এইচএসসি পর্যন্ত করছো, এই কার্যক্রম, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ। একটা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে বিশ্ববিদ্যালয়ের মূল পার্থক্য হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পাশাপাশি প্রধান যে কার্যক্রমটা পরিচালিত হয় সেটা গবেষণা কার্যক্রম। এই গবেষণা কার্যক্রম, কৃষি বিশ্ববিদ্যালয়ের যে গবেষণা কার্যক্রম সেটা দুইভাবে পরিচালিত হয়। একটা ছাত্রছাত্রীদের সাথে শিক্ষকরা মিলে করে থাকেন, সেখানে মূলত ছাত্রছাত্রীরা গবেষণার কাজটি করেন, শিক্ষকেরা তাদেরকে সহযোগিতা করেন। আরেকটি গবেষণা হয় যেটা শিক্ষকেরা করে থাকেন। বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে শুধুমাত্র কিন্তু জ্ঞান অর্জন করা নয়, জ্ঞান সৃষ্টি করা। এই জ্ঞান সৃষ্টি করতে হলে আমাদের যে তথ্য উপাত্তগুলো আমরা শিখি তার উপর দাঁড়িয়ে নতুন জ্ঞান তৈরি করার জন্য কিন্তু গবেষণার কাজগুলো করতে হয়। নতুন শুধু জ্ঞান না, নতুন প্রযুক্তি, নতুন যে কোনো কিছু তৈরি করার জন্য এই গবেষণাটার প্রয়োজন। তোমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত একটা জিনিসের নাম কিন্তু সবাই পরিচিত, সেটা হচ্ছে বাউকুল। এই বাউকুল কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার একটা ফল। এছাড়া মানে ধানের জাত কিভাবে রোগ প্রতিরোধ করা যায়, এরকম প্রায় 150-র উপরে মানে নতুন নতুন গবেষণা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আবিষ্কার হয়েছে। নতুন জিনিস গবেষণা হাজার হাজার হয়েছে, তার মধ্যে আবার 9টিকে মানে একদমই কৃষি বিশ্ববিদ্যালয়ের, অন্য কেউ এটার কোনো রকম অংশগ্রহণ নেই, শুধুমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় এটাকে পাবে, এরকম করে মেধাস্বত্বের জন্য আবেদন করা হয়েছে। তো এই হচ্ছে গবেষণা কার্যক্রম। 3 নম্বরে আছে আরেকটা কথা, গবেষণার জন্য শিক্ষকদের গবেষণা পরিচালনা এবং তত্ত্বাবধানের জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সংগঠন আছে, একটা ইনস্টিটিউশন আছে, সেটার নাম হচ্ছে বাউরেস, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি রিসার্চের জন্য যে জায়গাটা সেটাই হচ্ছে রিসার্চ সেন্টার বাউরেস। এরপরে কৃষি সম্প্রসারণ। কৃষি সম্প্রসারণ, প্রসারণ মানে বড় করা, সম্প্রসারণ মানে সেটাই বড় করা, বাড়িয়ে দেওয়া। তো কৃষির যে জ্ঞানগুলো গবেষণার মাধ্যমে আমরা পাচ্ছি সেগুলো কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে কাজটা, সেই কাজটা করে থাকে এই কৃষি সম্প্রসারণ যে বিভাগ সেটা। এটা জন্য পরিচালনার জন্য যে প্রতিষ্ঠানটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে তার নাম হচ্ছে বাউ-এগ, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এক্সটেনশন সেন্টার। এক্সটেনশন শব্দের অর্থই হচ্ছে সম্প্রসারণ। এখানে কৃষকদেরকে বিভিন্ন জিনিস মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া। কৃষি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে প্রায় 22টা ইউনিয়নে এবং বিভিন্ন উপজেলায় কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় তাদের যে নতুন নতুন সৃষ্ট জ্ঞান সেগুলো নিয়ে যে কৃষকদের মাধ্যমে, কৃষকদেরকে বুঝিয়ে তাদের মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সম্প্রসারণের কাজ করছে। এই পর্যন্ত অনেকগুলো প্রযুক্তি কিন্তু কৃষকদের মাঠে দিয়ে দেওয়ার কাজ, মাঠে যাতে তারা ব্যবহার করতে পারে, অর্থাৎ প্রযুক্তি হস্তান্তরের কাজ এই সম্প্রসারণ যে প্রতিষ্ঠানটি আছে সেটি করেছে। তারপরে আছে প্রশিক্ষণ। প্রশিক্ষণ মানে শিক্ষার্থীরা যেমন এই প্রশিক্ষণের যে জায়গাটা আছে এটার নাম হচ্ছে জিটিআই, সংক্ষেপে জিটিআই বলে, পুরো নাম হচ্ছে গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট। অর্থাৎ স্নাতক যারা শেষ করেছে তাদের জন্য এখানে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। শুধু মানে ছাত্ররা না, স্নাতক শেষে স্নাতকোত্তর ছাত্র, সাংবাদিক, প্রকৌশলী যে কেউ এখানে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা হয়। এবং কৃষকদেরও কৃষির বিভিন্ন জ্ঞান সম্পর্কিত যে ধারণা, গবেষণা, সেগুলো ব্যবহারের জ্ঞান, এই ধরনের প্রশিক্ষণের যে জায়গা জিটিআই সেখান থেকে দেওয়া হয়। আর অন্যান্য কার্যক্রম যেটা 5 নাম্বার, অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন সময় ত্রাণ কার্য পরিচালনা করা হয়। দেশে যখন বন্যা হচ্ছে, দুর্যোগ হচ্ছে, এই সময় তোমরা জানো যে কৃষি বিশ্ববিদ্যালয়, এই সময় যে করোনা পরিস্থিতি চলছে, এই সময় কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন সংগঠনের মাধ্যমে ত্রাণ দেওয়া, সহযোগিতা করা, মানুষকে বন্যা পরিস্থিতিতে দাঁড়ানো, শিক্ষকদের মাধ্যমে এই ধরনের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, বিভিন্ন বড় বড় জাতীয় দিবস সেগুলো পালন, এই আয়োজনগুলো কৃষি বিশ্ববিদ্যালয়ে করা হয়ে থাকে। তো কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আমরা বললাম 5টি। প্রথমে বলেছি শিক্ষা কার্যক্রম, 2 নম্বরে বলেছি গবেষণা কার্যক্রম, 3 নম্বরে বললাম সম্প্রসারণ কার্যক্রম, 4-এ প্রশিক্ষণ, আর 5-এ হচ্ছে অন্যান্য যে সাংস্কৃতিক বা সামাজিক আয়োজন, সেটাই 5টি কাজ করে থাকে কৃষি বিশ্ববিদ্যালয়।
এরপরে আমরা আসবো গবেষণা প্রতিষ্ঠান। গবেষণা প্রতিষ্ঠানে দেখো আমি অনেকগুলো ইংলিশ শব্দ লিখেছি বা ইংলিশ লেটার লিখেছি, সেগুলো মিলে কিন্তু এগুলো কিন্তু আসলে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম। কৃষি বিশ্ববিদ্যালয় একটা গবেষণাগারে ঠিকই, কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা কৃষিবিদ এবং অন্যান্য মানে বোটানি জুওলজি যে বিভাগগুলো আছে তার ছাত্ররা হতে পারে, যে কেউ হতে পারে, তারা আসলে কৃষি বিষয়ক বিভিন্ন গবেষণার কাজ করার জন্য বাংলাদেশে বেশ কিছু গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। সেই গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিএআরসি। বিএআরসি মানে হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল। এটা হচ্ছে কৃষি কাউন্সিল, বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিল। তার কাজ হচ্ছে সারা দেশে যত কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে তাদের কাজ তত্ত্বাবধান করা, আবার জ্ঞান সৃষ্টি করা, সেগুলো কিভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া যায় সেই জিনিসগুলো দেখার কাজটা করে থাকে বিএআরসি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল। এরপরে আছে বিএআরআই। বিএআরআই বাংলাদেশের যে গাজীপুর জেলা, ঢাকার থেকে একটু দূরে, সেই গাজীপুরের জয়দেবপুরে এটা অবস্থিত। এর কাজ হচ্ছে এগ্রিকালচারের যে বিভিন্ন ফসল রয়েছে সেটার উন্নত জাত, তার যে রোগ, মানে বিভিন্ন ধরনের ফসল হতে পারে, আলু, ধান, গম, পাট, সেগুলোর নতুন জাত, উচ্চ ফলনশীল জাত, ভালো জাত, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত, এই ধরনের বিভিন্ন জিনিসগুলো আবিষ্কার করার কাজটা করে থাকে বিএআরআই, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বা বাড়ি বলে অনেক সময় সংক্ষেপে। এরপরে আছে বিআরআরআই। এই বিআরআরআই হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। রাইস শব্দটার অর্থ তো তোমরা জানোই, রাইস মানে হচ্ছে ধান। ধান নিয়ে যে ইনস্টিটিউট বা যে প্রতিষ্ঠান গবেষণা করে সেটাকে বলছে বিআরআরআই। এই প্রতিষ্ঠানের কারণে বলা যেতে পারে যে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের মানুষ আসলে অনাহারে মারা যাচ্ছে না, কারণ এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে কিন্তু এখন তোমরা জানো, তোমাদের অনেকেই পরিচিত যাদের কৃষির সাথে সম্পর্ক আছে, 28, 29 এরকম বিভিন্ন জাতের যে ধানগুলো চাষ করা হয় এগুলো কিন্তু আমাদের দেশের এই গবেষণারই ফলাফল। এর ফলেই উচ্চ ফলনশীল জাতগুলোর উদ্ভব হয়েছে এবং এগুলো আমরা এখন চাষ করে আমাদের খাদ্য সমস্যার সমাধান করেছি। ঠিক একইভাবে বিআরআরআই শুধুমাত্র যে উচ্চ ফলনশীল জাত আবিষ্কার করেছে এরকম না, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত তারা আবিষ্কার করেছে। বন্যা, আমাদের দেশে তো বন্যা জুন জুলাই মাসে একটা ভয়াবহ সমস্যা, এই মুহূর্তেও সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা হচ্ছে। তো বন্যার সময় যেটা হয় যে ধান মারা যায়, ধান মারা গেলে আমাদের চালের সমস্যা হবে, ভাতের সমস্যা হবে। সেই জায়গায় কৃষকেরা এই যে ধান যে মারা যায় সেটা থেকে কিভাবে রক্ষা পেতে পারে সেই গবেষণায় কিন্তু তারা বন্যা সহনশীল জাত, বন্যার পানি যত বাড়তে থাকবে উচ্চতা, গাছও কিন্তু তার উপর দিয়ে তার মাথা বাড়তে থাকবে, এরকম একটা জাত তারা আবিষ্কার করেছে বন্যা সহনশীল। এবং সেটা তোমার দেখা যায় যে মাঠে নিয়ে গেলে যখন পানিটা শুকিয়ে যায় তখন কিন্তু এই গাছটা আবার নিচে পড়ে যাচ্ছে এবং তার থেকে ধান হচ্ছে, গাছটা মারা যাচ্ছে না। আবার লবণ সহিষ্ণু, অর্থাৎ যেসব এলাকায় সাতক্ষীরা বা খুলনা এই সমস্ত অঞ্চলে তোমরা জানো যে লবণের ঘেরে চিংড়ি চাষ করা হয়, অর্থাৎ লবণ যেখানে হয় সমুদ্রে পানি আটকে রেখে সেখানে চিংড়ি চাষ করা হয়। ফলে ধানের জমিগুলোর যা হচ্ছে যে চিংড়ির মৌসুম শেষ হলে তখন কিন্তু আর ধান চাষ করা যাচ্ছে না, কারণ ওগুলো জমিগুলোতে প্রচুর পরিমাণে লবণ জমা হচ্ছে। তো এই লবণ মোকাবেলা করে, লবণ সমস্যা, লবণকে সহ্য করে যেন গাছগুলো জন্মাতে পারে, এই জন্য লবণ সহিষ্ণু জাত কিন্তু বিআরআরআই যেটা তারা আবিষ্কার করেছে। এছাড়া রয়েছে বিএফআরআই, রয়েছে এসআরডিআই। বিএফআরআই হচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। এসআরডিআই এটা হচ্ছে সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। সয়েল মানে মাটি, রিসোর্স মানে সম্পদ, মানে যে মাটি সম্পদ সেটার ডেভেলপমেন্ট উন্নয়ন, আর ইনস্টিটিউট তো প্রতিষ্ঠান তোমরা জানো। এই সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যেটা, তার কাজ হচ্ছে মাটি যেটা আছে এটা আসলে ফসল দিতে দিতে কি হয়, তার উর্বরতা নষ্ট হয় এবং আমরা নানানভাবে আসলে প্রকৃতির উপরে যে অত্যাচার করছি তার ফলাফলেও কিন্তু আমাদের মৃত্তিকা সম্পদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমরা জানো আমাদের দেশকে বলা হয় সুজলা সুফলা শস্য শ্যামলা, এমন উর্বর মাটি নাকি পৃথিবীর অনেক দেশেই নাই। তোমরা এটাও জানো যে জাপান ওদের কিন্তু কোনো মাটি নাই, সেরকম মাটি নাই, তবু ওরা ভর্তুকি দিয়ে সমুদ্রের উপরে বাদ দিয়ে সেখানে তারা ফসল চাষ করছে। কিন্তু আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলার বাংলার যে উর্বর মাটি সেটা কিন্তু আমরা নানানভাবে নষ্ট করে ফেলছি। তো সেই মৃত্তিকা সম্পদের কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে এটাকে রক্ষা করা যায় সেটা নিয়ে গবেষণার কাজটা করে এসআরডিআই। আরেকটি প্রতিষ্ঠান আছে বিআইএনএ, বিনা বলে এটাকে সংক্ষেপে, এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে আছে তার মধ্যেই এই প্রতিষ্ঠানটি অবস্থিত। বিনা
যে শব্দটির সংক্ষিপ্ত রূপ, মানে যে শব্দগুচ্ছের সংক্ষিপ্ত রূপ, সেটা হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। নিউক্লিয়ার বোমা সম্পর্কে তো তোমরা সবাই জানো। নিউক্লিয়ার বোমা কি? নিউক্লিয়ার বোমা হচ্ছে পরমাণু বোমা। তো পরমাণু বোমার মানে নিক্ষেপ করার পরে যে জাপানে 2টা পরমাণু বোমা আমেরিকা নিক্ষেপ করেছিল, তার ফলশ্রুতিতে কিন্তু ব্যাপকভাবে মানুষ মারা যায়। তেজস্ক্রিয়তায় এখনো অনেক জায়গা আছে সেখানে মানুষ পঙ্গু, সেখানকার সুস্থ বাচ্চা জন্ম নেয় না। তো পরমাণুর যে এই ব্যাপক ভয়াবহতা, সেটা দেখে কিন্তু পরমাণুকে, এই পরমাণু শক্তিকে কিভাবে ভালো কাজে লাগানো যায় সেটার জন্য কিছু গবেষণা প্রতিষ্ঠান হয়েছিল। সেরকমই একটি গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে বিনা। সেখানে এই পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের মানে বৈশিষ্ট্য যেটা থাকে উদ্ভিদের, যেমন ধরো তামাক গাছ, তার তামাক গাছে বিভিন্ন পোকা বসতে পারে না, কারণ সেটা ওই পোকার জন্য বিষাক্ত। তো ওইটা যদি বেগুনের মধ্যে ওই বৈশিষ্ট্যটা জন্মানো যায়, তাহলে বেগুন গাছের পোকাগুলো বসবে না। এরকম করে প্রত্যেকটা জীবের একটা জিনিস থাকে, মানে কোষ থাকে, কোষ দিয়ে আমাদের জীব দেহ গঠিত, তোমরা জানো। কোষের মধ্যে একটা জিনিস থাকে ডিএনএ, আর ডিএনএ এর ভেতরে খুবই ছোট একটা জিনিস থাকে, সেটা হচ্ছে জিন। কোনোভাবেই মনে করো না এটা জিন পড়ি বা যে আলোচনাগুলো হয় সেই জিন না, এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য বা গাছের বৈশিষ্ট্য নির্ধারণ করে যে জিন, সেই জিন। তো সেই জিনটাকে ওই পরমাণু শক্তি দিয়ে পরিবর্তন করে নতুন জাত, উন্নত জাত বা রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনের কাজটা করে বিআইএনএ, বিনা, বাংলাদেশ পারমাণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, যেটা সেটা। তো আমি এখানে সংক্ষেপে তোমাদের এই নামগুলোর জন্য কয়েকটা আছে কমন শব্দ, দেখো প্রায় সবারই বি আছে, আর আছে, আর হচ্ছে আই আছে, এছাড়া এ আছে। তো যে কোনো গবেষণা প্রতিষ্ঠানের নামে কিন্তু বিটা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ, আই এ হচ্ছে ইনস্টিটিউট, এতে এগ্রিকালচার, আর রিসার্চ, এগুলো যদি মনে রাখো। বাকি এখানে দেখো বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ তিনটাই আছে, সিটা শুধু তোমাকে মনে রাখতে হবে, কাউন্সিল। এরপরে BARI, এখানে কিন্তু 4টাই আছে, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। BRRI, এখানে একটা আর তো জানা যাচ্ছে রিসার্চ, আর একটা ইনস্টিটিউট, বিতে বাংলাদেশ, আর আরেকটা যে আর আছে সেটা হচ্ছে রাইস। এরপরে BFRI, এই ঠিক একইভাবে বি বাংলাদেশ, আর রিসার্চ, আই হচ্ছে ইনস্টিটিউট, শুধু এটার ক্ষেত্রে ফিশারিজ। এরপরে SRDI, এখানে SRD, এই তিন এস এবং এই আরটা কিন্তু ভিন্ন, এই আরটা হচ্ছে রিসোর্স, এগুলো হচ্ছে রিসার্চ, আর এটা হচ্ছে রিসোর্স, সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট আই ইনস্টিটিউট একইভাবে। আর এখানে বিতে বাংলাদেশ, আই ইনস্টিটিউট, এনে শুধু নিউক্লিয়ার শব্দটা যুক্ত হয়েছে, পারমাণবিক নিউক্লিয়ার, আর এতে এগ্রিকালচার। তো এই গেল হচ্ছে কৃষি গবেষণা প্রতিষ্ঠান। কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর কাজ কি? নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং সেটা কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া, এটাই বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান কাজ করে থাকে। এরপরে কৃষি তথ্য সেবার, আমি উপরের গুলো মুছে দিচ্ছি। কৃষি তথ্য সেবার যে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে, যেটার কথা আমাদের তথ্য প্রযুক্তি মানে আমরা যেখান থেকে পাই, সেটা হচ্ছে AIS, এগ্রিকালচার ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ কৃষি তথ্য সার্ভিস, এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস। এটা একটা এমন প্রতিষ্ঠান যেখান থেকে আসলে আমরা কৃষির বিভিন্ন তথ্য সেবাগুলো পেয়ে থাকি, এবং তারা কিন্তু বিভিন্ন প্রকাশনা তাদের আছে, রেডিও আছে, টেলিভিশন আছে, মোবাইল সার্ভিস আছে, অনলাইন সার্ভিস আছে, বিভিন্ন সার্ভিসের মাধ্যমে তারা কৃষির যে কোনো প্রশ্নের উত্তর, কৃষকদের যে কোনো ধরনের সহযোগিতার কাজটা এরা করে থাকে, AIS। এবং তাদের বেতার থেকে প্রতিনিয়ত 12টি বেতার কেন্দ্র আছে AIS এর, তারা বেতার কেন্দ্র থেকে প্রতিনিয়ত কৃষির বিভিন্ন সমস্যা, কৃষির বিভিন্ন নতুন তথ্য, এগুলো নিয়ে প্রচারণামূলক কাজগুলো করে থাকে। এবং তাদের যে ওয়েবসাইট, সেটার নাম হচ্ছে www.ais.gov.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু AIS তার কর্ম পরিচালনা মানে তার তথ্যগুলো দিয়ে থাকে। এগুলোতে নিয়মিত কৃষকরা যদি যোগাযোগ করে, তাহলে তারা এই ওয়েবসাইটে গেলে নতুন নতুন তথ্যগুলো পেতে পারে। আরেকটি আছে DAE মানে হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ইংলিশে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন। তারা কৃষি সম্প্রসারণে কাজ করে, এদের প্রশাসনিক কাজ করতে হয় কিছু কৃষির, আবার কৃষির উদ্যান তত্ত্বের, হর্টিকালচার বিভিন্ন সেন্টার আছে আমাদের দেশে বিভিন্ন জেলায়, সেই হর্টিকালচার সেন্টারগুলো তারা পরিচালনা করে। কৃষি প্রযুক্তি উদ্ভাবন কৃষকদের কাছে নিয়ে যাওয়া, তাদের প্রশিক্ষণ দেওয়া, বিভিন্নভাবে তাদেরকে পরিচালনার কাজটা সরকারের এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে হয়ে থাকে। এবং কৃষির
ক্ষেত্রে এই সরকারের আরো একটি যে ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে কৃষকরা কৃষি তথ্য সেবা পেতে পারে, সেটা হচ্ছে www.moa.gov.bd। তো এই গেল হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। এরপরে সর্বশেষ যে তথ্য সেবা সার্ভিসের কথাটা আমরা বলেছি সেটা হচ্ছে ইন্টারনেট। এটার সাথে তোমরা, আমি আশা করি এই সোমপাড়া কলেজের প্রায় সব ছাত্রছাত্রীরই ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আছে। তো এই ইন্টারনেটের মাধ্যমে কিন্তু কৃষকরা বিভিন্ন তথ্য পেতে পারে, যে কোনো ধরনের তথ্য আসলে। সেখানে যদি কৃষকরা চায় বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো, আমি দুটো ওয়েবসাইটের নাম তো বললামই, www.ais.gov.bd, এটা দিলে বাংলাদেশের বিভিন্ন কিন্তু অনলাইন সেবাগুলো পেতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের যে মোবাইল সেবাগুলো দেওয়া হয়, মাটির যেমন একটা সেবা আছে যে মাটির নমুনা যদি মানে বলা হয় ফোনে, তাহলে কিন্তু কি ধরনের মাটি, ওরা কি ধরনের ফসল ভালো হবে এটা বলে দেয়। এটার একটা নাম্বার আছে 16123 সম্ভবত এই নাম্বারটা। এরকম কতগুলো নাম্বার আছে, সেগুলো ব্যবহার করা যাবে কিনা এই তথ্যগুলো ইন্টারনেটে পাওয়া যাবে। শুধু তাই না, যারা উচ্চতর কৃষি প্রশিক্ষণ নিচ্ছে তারা কিন্তু বিভিন্ন পৃথিবীর বড় বড় দেশে কৃষি কিভাবে পরিচালিত হচ্ছে, তাদের এই সম্পর্কিত কি কি প্রকাশনা আছে, সেই তথ্যগুলো ইন্টারনেটে থাকে। সেখান থেকে নিয়ে তারা নতুন উদ্ভাবনে কাজে লাগাতে পারে। সারা পৃথিবীর কৃষির যেসব জার্নাল, পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিও, সেগুলোর সাথে কিন্তু সংযুক্ত হতে পারবে ইন্টারনেটের মাধ্যমে। অনলাইনে বিভিন্ন সমস্যা সংক্রান্ত সমাধান দেওয়া আছে, ভিডিও আছে, ইউটিউবে আছে, সেগুলো কিন্তু তারা ইন্টারনেটের মাধ্যমে দেখে তাদের সমস্যার সমাধান করতে পারবে। তো এই সর্বশেষ ইন্টারনেট, এটা থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে, কখনো অনুধাবন আসে, উচ্চতর দক্ষতা প্রয়োগও আসতে পারে। এই হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটা বাংলাদেশের কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎসসমূহ, সেটার মোট আলোচনা। আমি তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা আবার প্রথম থেকে বলছি আমরা কি কি পড়লাম, কি কি এই অধ্যায়ে ছিল। প্রথমে আমরা এই অধ্যায় যেটা পড়েছি পুরোটা আবার বলছি যাতে তোমরা মনে করতে পারো সেই জায়গা থেকে, এবং তোমাদের আবারও বলছি কোনো প্রশ্ন থাকলে লিখে দেবে, সেটার উত্তর করার অবশ্যই আমি চেষ্টা করব। তো আমাদের অধ্যায়ের নাম ছিল বাংলাদেশের কৃষি, এবং তার দুইটি পরিচ্ছেদ ছিল। প্রথম পরিচ্ছেদে ছিল বাংলাদেশের কৃষির ক্ষেত্র, আর 2 নম্বর পরিচ্ছেদে ছিল বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। এই দুইটা ছিল। তো প্রথম পরিচ্ছেদে আমরা কৃষির 6টা ক্ষেত্র সম্পর্কে পড়েছি, তোমরা মনে করার চেষ্টা করো। একটা ছিল হচ্ছে মাঠ ফসল, উদ্যান ফসল, সামাজিক বনায়ন, মৎস্য চাষ, পশুপালন, আরেকটা হচ্ছে পোল্ট্রি পালন। এই 6টির ক্ষেত্রের বর্ণনা পড়েছি, তাদের সংজ্ঞা পড়েছি, পার্থক্য পড়েছি। এবং পরের যে চ্যাপ্টারটা বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস, সেটার জন্য আমরা 8টা উৎসের কথা পড়েছি। এক নম্বরে ছিল অভিজ্ঞ কৃষক, 2 নম্বরে ছিল মাঠ বা উঠান বৈঠক, 3 নম্বরে ছিল হচ্ছে কৃষক মাঠ স্কুল বা ফার্মার্স ফিল্ড স্কুল, 4 নম্বরে আমরা উচ্চতর কৃষি ও গবেষণা প্রতিষ্ঠান, 5 নম্বরে ছিল আমাদের এই যে AIS ও মানে কৃষি তথ্য সার্ভিস ও সম্প্রসারণ অধিদপ্তর, তারপরে ছিল কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান, যেটাতে BADC-র কথা আমরা বলেছি, তারা সার, বীজ, কীটনাশক এগুলো দেয়। এছাড়া বিভিন্ন কোম্পানি যেমন ধরো লাল তিল, আফতাব, তারপরে কাজী ফার্মস, এরা কিন্তু বীজ উৎপাদনের কাজটা করে, এগুলো তারাও সরবরাহের কাজ করে। বীজ বিভিন্ন প্রতিষ্ঠান বেসরকারি তারা দিয়ে থাকে। আরেকটা বলেছি 7 নম্বরে যেটা, সেটা হচ্ছে বিভিন্ন NGO যেমন ব্রাক, প্রশিকা, এরাও কিন্তু কৃষির তথ্য সেবা প্রদানে কিছু কাজ করে। আর 8 নম্বরে সর্বশেষ ইন্টারনেট, যেটা আমি আলোচনা করলাম। এই হচ্ছে আমাদের এই প্রথম অধ্যায়ের মোট আলোচনা। আমরা কিন্তু ক্লাসে, তোমাদের স্মরণে আছে কিনা, তোমাদের কিন্তু প্রত্যেক ক্লাসে আমি শেষে প্রশ্ন যেমন করতাম, তোমাদের প্রশ্ন নিতাম, উত্তর দেওয়ার চেষ্টা করতাম, তেমন একটা ধাঁধা বলতাম। তো আজকে আমি ধাঁধাটা বলবো এই ক্লাসে, যাতে তোমাদের পড়ার মাঝখানে একটু বোরিংটা কমে। এই ধাঁধাটা আমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার কাউকে বলেছি, যাদের বলিনি তারা উত্তর করার চেষ্টা করবে। অনেকে হয়তো উত্তর মানে জানো, অনেকে জানো না। তোমাদের জন্য শেষে আমি এই ধাঁধাটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে এই যে এখানে 4টা 9 আছে, এই 4টা 9 দিয়ে তুমি কিভাবে 100 করবে, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই হোক সেটা দিয়ে কিভাবে তোমরা 100 বানাতে পারো। যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবকিছু করতে পারবে, কিন্তু তোমাকে 4টা 9 ব্যবহার করতে হবে। এর থেকে কমও করা যাবে না, বেশিও করা যাবে না। এটা হচ্ছে ধাঁধা। আর কুইজ সম্পর্কে একটু কথা বলি, এটা মানে তোমাদের জন্য থাকলো। আর কুইজ সম্পর্কে যে কথা, সেটা হচ্ছে যে কুইজ
আমরা যেহেতু এইচএসসি লেভেলে আমাদের অনেক রকমের বই আছে, অনেকগুলো বই পড়তে হয়। কুইজ কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। তো কুইজ কি ধরনের হবে, কিরকম প্রশ্ন হতে পারে, এটার জন্য তোমরা অবশ্যই বিভিন্ন সালের বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেটা দেখার চেষ্টা করবে, সেটা ফলো করবে, তাহলে কুইজের ধরন বুঝবে। আর বইটা তো অবশ্যই ভালোভাবে রিডিং করবেন। তোমার যে বই আছে সম্ভব হলে বন্ধুরা আর 3-4 জন মিলে আরো একটা বই কিনে 2টা বই সলভ করার চেষ্টা করবে, পড়ার চেষ্টা করবে। আশা করি কৃষিতে তোমরা ভালো করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই প্রথম অধ্যায়ের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ।